শার্ক ট্যাঙ্কের একটা এপিসোডে কালচার সার্কেল কোম্পানির ওনাররা 240 কোটির ভ্যালুয়েশন চেয়ে বসলে আমান গুপ্তা বলে ওঠে, পাগল হ্যাঁ কা। রিসেন্ট এপিসোডগুলোর দিকে নজর দিলে বোঝা যায় ইনভেস্টররা অনলি ভ্যালুয়েশন নয়, প্রফিট এবং আদার অ্যাসপেক্টগুলোর দিকেও সমান নজর দিচ্ছে। তবে আজ আমরা কেবলমাত্র কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা এপিসোড নিয়ে আলোচনা করব না, বরং আজ আমরা স্টার্টআপ ইকোসিস্টেমের চুলচেরা বিশ্লেষণ করব কিছু এক্সাম্পলের সাথে। আজ আমরা স্টার্টআপ ইকোসিস্টেমের ভেতরের মাইন্ডসেট এবং ডেডলকগুলো নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে আমরা কি সলিউশনে আসতে পারি সেটা দেখব। যদিও ভারতের 76% স্টার্টআপই লস মেকিং আর বাকিগুলোর মধ্যেও খুব কম সংখ্যকই প্রফিট করতে পারছে, তাও সুইগির মতো একটা নামকরা কোম্পানির এক্সাম্পল নিয়েই এগোনো যায়। আপনি যদি কোনো একটা বিজনেস ওনার হন বা একটা বিজনেস শুরু করার কথা ভাবছেন বা আইপিওতে ইনভেস্ট করার সময় ন্যূনতম কি কি পয়েন্টস দেখবেন তা নিয়ে কনফিউজ, তাহলে আজকের আলোচনাটা পুরোটা শুনুন। তো যাই হোক, সুইগির মতো একটা কোম্পানি যাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ রেভিনিউ ছিল 5,704 কোটি, যা 2023-এ বেড়ে হয় 8,264 কোটি এবং 2024-এ তা বেড়ে হয় 11,247 কোটি। তা সত্ত্বেও 2022 সালে তাদের লস ছিল 3,628 কোটি, যা 2023 সালে বেড়ে হয় 4,179 কোটি। আবার 2024 সালে সেই লস হয় 2,350 কোটি। এবারে এত বিশাল অঙ্কের লসের বোঝা সামলাতে হিমশিম খাওয়ার পরেও তারা আইপিও নিয়ে চলে এলো। আর এই কারণে অনেক অভিজ্ঞ আর্থিক বিশ্লেষককে প্রশ্ন করতে দেখা যায়, এই আইপিওগুলো জনসাধারণকে বোকা বানিয়ে মার্কেটিং করে বড় বড় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগের খাটানো টাকা শতগুণ বাড়িয়ে নেওয়ার কোনো একটা কৌশল নয় তো? এবারে সেই আলোচনাতেই আসি, তারপর আপনারাই বুঝে নেবেন প্রশ্নটা কতটা প্রাসঙ্গিক আর কতটা অযৌক্তিক। ধরে নিন আপনি আর আপনার 3 বন্ধু মিলে একটা বড় চায়ের দোকান খুললেন। এবার দোকানটি চালাতে গিয়ে বিগত 10 বছর ধরে আপনারা কেবলমাত্র লোকসানই করে যাচ্ছেন। কিন্তু লোকসান কেন করছেন সেই আলোচনাটা একটু পরে আসছি। এবার আপনারা বুদ্ধি করে ঠিক করলেন দোকানের লোকসান মেটাতে এবং নিজেদের পকেট ভরতে সাধারণ মানুষের কাছে দোকানের শেয়ার বা অংশীদারি বেচে দেবেন। এটাই হচ্ছে আইপিও। দোকান বড় করার নাম করে সাধারণ মানুষের কাছে যে টাকা তুললেন 60% সেই কাজে না লাগিয়ে নিজেদের পকেটে পুরলেন। সাধারণ নাগরিকরা আপনার মার্কেটিং দেখে ভাবলেন তারা হয়তো অনেক বড় একটা দোকানের অংশীদারি হলেন, কিন্তু আসলে তারা একটা দীর্ঘস্থায়ী লোকসান ঘাড়ে চাপালেন। এবার আসি, দীর্ঘদিন ধরে রেভিনিউ হওয়া সত্ত্বেও এত লস কিন্তু কেন? তাছাড়া এত লস নিয়েও স্টার্টআপগুলো কিভাবে সার্ভাইভ করছে সেই আলোচনাতে। ধরুন আপনি একটা চকলেট ম্যানুফ্যাকচারিং করছেন এবং প্রথম বছরে সেল করেছেন 1000 ইউনিট, প্রতিটি চকলেট 10 টাকায় বিক্রি করেছেন এবং প্রোডাকশন কস্ট লেগেছে 7 টাকা, অর্থাৎ আপনার লাভ টোটাল 3000 টাকা। কিন্তু দ্বিতীয় বছরে আপনি প্রচুর মার্কেটিং করলেন সারা ভারত জুড়ে এবং বিক্রি করলেন 1 লক্ষ ইউনিট চকলেট, কিন্তু বিক্রির সময় আপনাকে ডিসকাউন্ট দিতে হয়েছে, তাই 8 টাকায় চকলেটগুলো বেচেছেন এবং তার উপর মার্কেটিং কস্ট এবং সাপ্লাই কোঅর্ডিনেশনের সময় প্রবলেম থাকায় আপনার যে প্রোডাকশন কস্ট 7 টাকা ছিল এখন সেটাই লাগছে 12 টাকা। ব্যাস, এখানেই কিন্তু আপনার পুরো গেমটা ঘুরে গেল। তাহলে আপনার সেল যত বাড়বে লসও তত বাড়বে, তাহলে হিসেব মতো তো কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু না, এখানেই আসে ইনভেস্টার গেম। ইনভেস্টাররা টাকা ঢালে সেল আর রেভিনিউ বড় করে দেখানোর জন্য। ধরে নিন কোনো একটা ইনভেস্টার 100 কোটি টাকা নিয়ে 100টা কোম্পানিতে 1 কোটি টাকা করে লাগিয়ে দিল। এবারে 100টার মধ্যে যদি 10 কোটিটা কোম্পানিও 20-30 গুণ রিটার্ন দেয়, তাহলেই তার লাভ কিন্তু হু হু করে বাড়লো। এবার ইনভেস্টার গেমটা একটু ডিপলি বুঝুন। ধরে নিন কোনো একটা ফাউন্ডার ইউনিক কোনো একটা আইডিয়া নিয়ে কোনো একটা ইনভেস্টারের কাছে গেল। ইনভেস্টার টাকা দিল এবং বলল প্রোডাক্ট ভালো করার দিকে মন দিয়ে লাভ নেই, বরঞ্চ মার্কেটিং আর সেল বাড়াও। এই করে সেলও পারলো। এরপর সেই ফাউন্ডার আর পুরনো ইনভেস্টার অন্য এক নতুন ইনভেস্টারকে বুঝিয়ে বেশি সেল দেখিয়ে বেশি ভ্যালুয়েশনে টাকা তুললো। পুরনো ইনভেস্টার তখন কিন্তু প্রফিটেবল হয়ে গেল, কারণ কোম্পানিতে নতুন ইনভেস্টারের টাকা চলে এসেছে। তবে কোম্পানির বিজনেস কিন্তু অ্যাকচুয়ালি লসে রান করছে, তবে সেল অতিরিক্ত হারে বেড়েছে দেখে নতুন ইনভেস্টারও বেশি ভ্যালুয়েশনে টাকা ইনভেস্ট করেছে। মালিক তার প্রফিট বুঝে নিল আর পুরনো ইনভেস্টারও তার লাভ বুঝে কেটে পড়লো। এই প্রসেস বারবার রিপিট হচ্ছে আর শেষে যে ইনভেস্টার ফেসে গেল সে বেরোবে কিভাবে? তখন কোম্পানি আইপিও নিয়ে এলো, জনগণ তাতে টাকা ইনভেস্ট করলো আর অবশেষে তারাই বোকা হলো। সুইগির মোট 11,327 কোটি টাকার আইপিওর মধ্যে 60% অর্থাৎ 6,426 কোটি টাকাই ছিল ওএফএস, অর্থাৎ এই বিপুল টাকা সুইগির ব্যাংক অ্যাকাউন্টে তো যায়নি, বরঞ্চ প্রি আইপিও বিনিয়োগকারীদের পকেটে গেছে।
তো আজকের কেস স্টাডি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে যে নতুন যুগের প্রযুক্তিগত কোম্পানিগুলোর উঁচু উঁচু প্রবৃদ্ধির গল্পের আড়ালে প্রায়শই লুকিয়ে থাকে বিপুল অর্থক্ষয় এবং লোকসানের কীর্তি। বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত সুপারিশ হলো যে নতুন কোনো আইপিওতে আবেদনের আগে কেবলমাত্র কোম্পানির বিজ্ঞাপনী চমক এবং গ্রে মার্কেট প্রিমিয়ামের মোহময় ফাঁদে পা না দিয়ে কোম্পানির আর্থিক বিবরণী, ওএফএস এবং ফ্রেশ ইস্যু অনুপাত, ক্যাশ রানওয়ে এবং সর্বোপরি লক ইন পিরিয়ড সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করা। যারা নতুন বিজনেস করছেন বা বিজনেস করতে চান তাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো কোনো অলিক সংখ্যার প্রলোভন দেখিয়ে গ্রাহক সংখ্যা বাড়ানোর চেয়ে গোড়ার দিকের মৌলিক নীতি যেমন ইউনিট ইকোনমিক্স, পজিটিভ ক্যাশ ফ্লো বজায় রাখাই ব্যবসায় অস্তিত্ব এবং দীর্ঘস্থায়ী সাহিত্যের জন্য আসল রহস্য। তো আজকের তথ্য কেমন লাগলো, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।